যিনি মায়ের ডাক করেছেন উনি তো এখন মানে উনি তো এখন এমপি। তারপরে আমরান, ব্যারিস্টার আমরান, তিনিও এমপি। তো তারা ওনারা আসলে কি করছে? আরমান আজমি, অফকোর্স দে আর ভেরি, তারা অনেক আমার চেয়ে বেশি সাফার করেছে, কিন্তু আরমান আর আজমি হলো, তারা দুজনে কিন্তু ভিআইপি সেলে ছিলেন। আরমান ছিল টিএফআই মানে র্যাবের ভিআইপি সেলে মোজাইক টুজাইক করা, আর আজমি ছিল আর্মি ডিজিএফআই, যেখানে আমি ছিলাম, জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেও একটা ভিআইপি রুমে ছিল। বাট ভিআইপি রুমে সলিটারি কিন্তু কনফাইনমেন্ট। ব্যারিস্টার আরমানের পক্ষ থেকে যে ওনার পরিবার বলছে যে উনি খুব নির্যাতিত ছিলেন, চোখ বাঁধা, কত বছর যেন চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, ছোট্ট একটা রুমে পা মেলতে পারতো না, বালিশ পেত না। ওনার রুম তো ওনার রুম তো টিভিতেই দেখা গেছে, আজমির রুম তো দেখা গেছে। যাক, উনার আমি বলবো না, হুম কিন্তু উনি এখনো ট্রমাতে আছেন, ডিপ ট্রমাতে আছেন। হুম হুম ব্যারিস্টার আরমান এখনো কান্নাকাটি করেন। উনার আরো সময় লাগবে। উনি পলিটিক্যাল, উনারটা আমি ধরবো হুম না, উনি পলিটিক্যাল। ওই যে ইবনে সিনা গ্রুপ টেক ওভার করবে এগুলো নিয়ে ওনার বাবাকে, যাই হোক, এটা অন্য জিনিস। আজমিকেও সেম পলিটিক্যাল ছিল। আজমি ব্রিগেডিয়ার জেনারেল ছিল দেখি তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, তাদেরকে আগে কিন্তু হাত দেওয়া হয়নি। কেউ কেউ যদি হুম বলে তাদেরকে মেরেছে, আর সামনে তারা এসে বলুক তাদেরকে ফিজিক্যালি টর্চার করেছে, কেউ টোকাও দেয়নি তাদের গায়ে। হুম আজমি তো আমার, কি বলবো, আমার ছোট ভাই ফ্রেন্ড, এবং আমরা স্বাধীনতার পরে দুই দুই সেকশন এক হয়ে গিয়ে সে তো আবার ক্লাস ফ্রেন্ডও হয়ে যায়। আর্মিতেও সে ছিল, আমি তাকে দেখিনি অবশ্য, বাট সে লিটারেলি আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তার বড় ভাই লন্ডনে এডিনবরাতে আছেন, মোমেন আজমি, সে আমার ফ্রেন্ড, আমরা ফ্যামিলি ফ্রেন্ড ছিলাম। সে হুম অনেক কিছু হুম বলেছে আমাকে, আমি সেগুলো বলবো না আপনাকে এখানে। হুম কিন্তু একটা লোককে 8 বছর সলিটারি কনফাইনমেন্টে রাখা ইজ এ বিগ পানিশমেন্ট। একা একটা রুমে আপনি, আমরা আমরা করতাম কি আপা রুমের মধ্যে, বিশেষ করে তেলা পোকা, ছাড় পোকা, মানে পোকা যেগুলো মানে মানে কি বলে যে, ওদের খাওয়া দিতে তার মধ্যে সে গল্প করতাম। সেটা আজমি আরমান বলেছে, এটা সত্যি কথা। এছাড়া কেউ কেউ লিভিং বিং নাই তো, কেউ সাথে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। কতদিন কতদিন আপনি থাকবেন একটা অন্ধকার রুমে? হুম হুম হুম। টর্চার, নো ডাউট। এন্ড এটা কি বলবে? এখন এরা ওরা কি বলবে? কিন্তু তারপরে আজ মায়ের ওরা ডাকে যা- তুলি আপা, এখন মায়ের তো ডাক, ওনার ক্ষমতা আছে। আমি কথা বলতে চাই না তাকে, ওনাকে আমি কবিতা চিনিও না। তুলি মায়ের ডাক ছিল না। তুলি মায়ের ডাকের প্রথম ছিল হলো অধিকার, নাম শুনেছেন কোনো হ্যাঁ হ্যাঁ, অধিকার? আদিলুর রহমান। আদিলুর রহমান যখন জেলে যায়, তখন তার উপরে হুম যখন প্রেশার আসে, তখন সে একটা ফ্রন্ট ডেস্ক ওপেন করে, একটা প্রক্সি। হুম সেই হুম প্রক্সিটা কি? মায়ের ডাক। আর মায়ের ডাক রান করতে তখন চালাতো কে? তখন আখি আপা ছিলেন মায়ের ডাকের। আখি আপা হুম হলো তুলি আপার বড় বোন। ওনাকে আমি 2000 সালে পাই। আমি যখন ঘুম থেকে ফিরে আসি, হুম এবং যখন অধিকারের সাথে আমরা গোপনভাবে ক্লাস করতাম, আমরা ক্লাস হুম নিতাম। যেমন যারা গুম ফ্যামিলির যারা সার্ভাইভার আছে, তাদের যে ডিপ ট্রমা, আমার কাজ ছিল কি ওইখানে লুকিয়ে লুকিয়ে ক্লাস হতো। মানে আমি নাম টাম বলবো না কোথায় হতো কি হতো, বাট তখন হতো, হুম ভালোভাবেই হতো। তারা অনেক দূর দূর দূরান্ত থেকে আসতেন, এবং তাদেরকে ট্রমাটা কীভাবে রিলিজ করতে হয় সেইগুলা অধিকার করেছে। এগুলো কোথায় হুম কোনোদিন খবরের কাগজে আসবে না। তুলিকে আমি প্রথম দেখেছি 2000 সালে বা তারও হুম পরে। তার আগে কিন্তু এটার মায়ের ডাকের মেয়ে নিয়েছিলেন হলো আখি আপা, তুলি হুম না। হুম তুলিকে আমি দেখেছি, একটা মহিলা আসছে, আমার সাথে হ্যালো বলেছে, আমি হ্যালো বলেছি। তা আমি তাকে চিনিও না। আমার ওয়াইফকে বললাম কে? তো বললো আখি ছোট বোন। আচ্ছা ঠিক আছে, ফাইন, মানে আসছে আসছে। আপা, আম, উনি কি করতেন না করতেন, আপনাকে একটা কাগজ আমি দিয়েছি আজকে, হুম হুম। ওটা আপনি পড়লে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাকে আর প্রশ্নটা করবেন না, আর মানে বিরক্ত করবেন কাদের এজেন্ডা ছিল, কি এজেন্ডা না। আমি ছিল? আবার এগুলো আর হুম কোনো কাজে যাবো না। লেটস সে হুম। একটা প্রজেক্ট ছিল, এখনো আছে। আচ্ছা, এটা একটা প্রজেক্ট ছিল, মাইন্ড আছে, একটা এখনো আছে। আছে এখনো। জি, আমাদেরকে কেউ চেনে না। মানে তার প্রজেক্টটা তাদের হাতে দেওয়া হয়েছে, বাট যারা আমি গুম হয়েছে তাদের। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। উনার পাশে কজন লোক থাকে? ওই সেম 10 জন, 8 জন, 10 জন মহিলা কান্নাকাটি করতেছে, ওই সেম। হুম, কিন্তু গুম হয়েছে তো অসংখ্য, কিন্তু গুম তাদের কোনো হয় না, খবর নেই। তুলি তো গুম হয় নাই।
তুলির না। ভাই গুম হয়েছে, ভাইয়ের ওয়াইফকে কোনোদিন দেখেছেন আপনি আয়নার সামনে আসতে বা মানে টিভি স্ক্রিনের সামনে আসতে? কেন? উনি তো আসল আপনার ভিকটিম। ভিকটিম। উনি আসেন না কেন? তুলি তো হলো সিস্টার অফ এ ভিকটিম, উনি কোথেকে আসলেন? আর আপু আমি আর কারণ আমি কিছু বলতে চাই না, উনি এখন আর এটা আচ্ছা, করবেন। আমি ঠিক মানে আছে। তো আমরা আমরা ভারত, মানে এখন ভারতে চলে বাংলাদেশ আসি। ভারতের আসলে, হ্যাঁ, বাংলাদেশ ভারতের এখন আসলে কি হবে, মানে ভবিষ্যৎটা কি? উনি কি যাবেন? ভবিষ্যতে আপু এখন যদি সোফার একটা জিনিস খুব ভালো হয়েছে যে গত দুই তিন দিনের মধ্যে যে তারেক রহমান এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং উনি স্ট্রেটলি বলে দিয়েছেন যে আমি যাব না যতদিন পর্যন্ত হাসিনাকে এবং হাদির খুনিকে এবং আলাদা আলাদা থেকে ফেরত না দেওয়া হয়। আমি জাস্ট দোয়া করি যেন উনি যেন ওনার কথায় টিকে থাকেন। টিকে না থাকলে কিন্তু উনি টিকতে পারবেন না, বাংলাদেশের মানুষ ওনাকে থাকতে দিবে না। উনি যখন ভারতপন্থী এখন হতে চান, ওনার টাকা পাবেন তো নাই। ভারতের টাকা টাকা পৃথিবীতে দেওয়ার কেউ নাই আপনাকে, একমাত্র IMF, ওয়ার্ল্ড ব্যাংক। এখন ভারতের এজেন্ডা কি শুধু ভারতের এজেন্ডা, নাকি এখানে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আছে? আচ্ছা, এই আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট, আমি যুক্তরাষ্ট্রকে শুধু বলবো না, আমি বলবো দ্য হোয়াইটস অর দ্য ককেশিয়ানস অফ দ্য ওয়েস্টরা হোল এজেন্ডা হলো এখন নাম্বার ওয়ান এজেন্ডা হলো ইনসার্কেলমেন্ট অ্যান্ড কন্টেইনমেন্ট অফ চায়না। মানে চায়নাকে কন্টেইন করে রাখো, ওই জন্য আর উঠতে না পারে, কারণ চায়না আর 5 বছরের মধ্যে সুপার মেগা পাওয়ার হয়ে যাবে। একে আটকাও। একে আটকানোর মতো তো শারীরিক বল কিংবা জনসংখ্যা পৃথিবীর কারো নাই। ইন্ডিয়ার তো জনসংখ্যা 200 কোটির উপরে। তারপরে দেখেন আপা, ইন্ডিয়া, আপনি আবার চলে গেছেন মনে হয়, ইন্ডিয়া রাশিয়া থেকে তেল আনে, ইন্ডিয়া রাশিয়ান সব ইকুইপমেন্ট ইউজ করে, রাশিয়ান প্লেন, রাশিয়ান এয়ারক্রাফট, রাশিয়ান S-400 মিসাইল, এদের সবগুলোর উপরে কিন্তু স্যাংশন, আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান স্যাংশন। ওয়ার্ল্ডে যদি আপনি কিনতে যান, আপনি 6টা হেলিকপ্টার কিনতে গেছিলেন, আপনাকে স্যাংশনের ভয় দেখিয়েছে, আপনি কিনতে পারবেন না। কিন্তু ইন্ডিয়া সব কিছু পার পেয়ে যায় কেন? কারণ আমেরিকা জানে যে এই অস্ত্রগুলা চায়নার বিরুদ্ধে ব্যবহার করা হবে। সো 2000 টুইন টাওয়ার বমিংয়ের পর থেকে, টুইন টাওয়ার, আপনার আমেরিকান টুইন টাওয়ার বমিংয়ের পর থেকে যে গ্লোবাল ওয়ার অন টেরর হলো, বা যাচ্ছে ইসলামোফোবিয়া হলো, তখন থেকে এই রিজিয়নটাকে, যখন ওয়ারটা অনেক দূর ছড়িয়ে গেল, ইরান, ইরাক, কুর্দি, সৌদি, লিবিয়া, তখন এই রিজিয়নটাকে আর ওয়েস্ট কন্ট্রোল করতে পারলো না। তারা দিয়ে দিল এটা ইন্ডিয়ার উপরে, তোমরা আমাদের এই রিজিয়নটাকে কন্ট্রোল করো।